তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার সোশিওলজি অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 4th সেমিস্টার সোশিওলজি অনার্সের ডিএসসিসি 5 টু ডিএসসিসি 8 যে 4টি পেপার আছে, এই 4টি পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশানটা দুটো ভাষায় আছে, অর্থাৎ বাংলা ভার্সান তো আছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশেও সাজেশানটা আছে, যাতে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো বুঝতে পারো। এবং সাজেশানটা ইউনিট অনুযায়ী তোমাদের সাজানো হয়েছে, অর্থাৎ তোমাদের ইউনিট অনুযায়ী 15 নম্বর 5 নম্বরের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো খুব ভালো করে সাজানো হয়েছে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের 4টি পেপারের কমপ্লিট সাজেশান আলোচনা করছি, ভালো করে তোমরা দেখো এবং বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। তোমাদের প্রথমেই আছে ডিএসসিসি 5 পেপার, যেটা আছে মেথড অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি। 15 নম্বরের জন্য দেখো ইউনিট অনুযায়ী তোমাদের সাজেশান আমি রেখেছি, অর্থাৎ যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো 15 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে করবে, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও, অর্থাৎ কাকে বলে, এর উদ্দেশ্য ও প্রকারভেদ আলোচনা করো। ইংলিশ ভার্সানটাও নিচে নিচে লেখা আছে। পরের প্রশ্ন আছে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা এবং প্রতিফলনশীলতা বলতে কী বোঝো, এর গুরুত্ব আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক গবেষণা কাকে বলে, সামাজিক গবেষণার ধাপ। এখানে এই 3টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে এবং অনার্সের ক্ষেত্রে একটু বেশি যতটা পড়তে পারবে ততটাই ভালো, তবে যাদের পক্ষে পড়া একেবারেই সম্ভব নয়, তোমরা যেগুলো স্টার দেওয়া প্রশ্ন ওগুলো অতি অবশ্যই করে যাবে। এবং বাকি প্রশ্নগুলো তোমরা দেখো, বাকি প্রশ্নগুলো আমি স্ক্রল করে যাব এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করব। পরের 2 নম্বর ইউনিট থেকে আছে দেখো বড় প্রশ্ন 15 নম্বরের, সামাজিক গবেষণায় চল বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার চল সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে আছে প্রকল্প কাকে বলে, প্রকল্পের গঠন ও পরীক্ষা করার পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর হচ্ছে সামাজিক গবেষণায় প্রাথমিক ও গৌণ তথ্যের গুরুত্ব এবং পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর ইউনিট থেকে এবারে দেখো 3 নম্বর ইউনিট থেকে আছে প্রথম প্রশ্ন, গবেষণা নকশা কাকে বলে, সামাজিক গবেষণায় গবেষণা নকশার প্রয়োজনীয়তা বিস্তারিত লেখো। তারপরে হচ্ছে সমীক্ষামূলক গবেষণা কয় প্রকারের, এর মূল উপাদানগুলি কী কী। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে, সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন রকমের পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রশ্নমালা কাকে বলে, প্রশ্নমালার গঠন প্রণালী আলোচনা করো। বাকি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আর যেগুলো স্টার দেয় এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। 4 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে গবেষণার নৈতিকতা বলতে কী বোঝো, এর কার্যকারিতা পর্যালোচনা করো। পরের প্রশ্ন আছে সামাজিক গবেষণায় কুম্ভিলক বৃত্তি কী, কীভাবে এটি এড়িয়ে চলা যায় তা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন গবেষণার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নামহীনতা এবং গোপনীয়তার গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো বাকি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এবারে প্রথম যে পেপার অর্থাৎ ডিএসসিসি 5 পেপার, এই পেপারে 5 নম্বরের প্রশ্ন। প্রথম হচ্ছে দেখো তত্ত্ব কী, সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা বলতে কী বোঝো, প্রতিফলনশীলতা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে বাকি প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে, আমি মোস্ট ইম্পর্টেন্টগুলোই আলোচনা করব। 2 নম্বর ইউনিট থেকে আছে দেখো সামাজিক চলের ওপরে টিকা, প্রাথমিক ও গৌণ তথ্যের পার্থক্য, কার্যকীকরণ কী। পরের প্রশ্নগুলো দেখো। তারপর 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক গবেষণার ধাপগুলি কী কী। তারপরে আছে দেখো অনুসন্ধানমূলক গবেষণা কী। নেক্সট আছে পরিমাণগত ও গুণগত গবেষণার মধ্যে পার্থক্য। বাকি তোমরা দেখতে পাচ্ছ। 4 নম্বর ইউনিট থেকে গবেষণার নৈতিকতার ধারণাটি সংক্ষেপে লেখো, সামাজিক গবেষণায় কুম্ভিলক বৃত্তি কীভাবে এড়িয়ে চলা যায়, নামহীনতা এবং গোপনীয়তার মধ্যে পার্থক্য। এবং তারপরে তোমাদের পরের যে পেপারটি আছে যে সোশিওলজিক্যাল থিঙ্কার অর্থাৎ ডিএসসিসি 6 পেপার, এই পেপার থেকে এবারে দেখো 15 নম্বরের প্রশ্ন ইউনিট 1। প্রথম প্রশ্ন হচ্ছে যে উত্তর ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বের উদ্ভবের
প্রেক্ষাপট এবং মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে ধ্রুপদী। ধ্রুপদী এবং উত্তর ধ্রুপদী সামাজিক তত্ত্বের মধ্যে মূল পার্থক্য। দুটো প্রশ্নই এখানে দেওয়া আছে। তারপরে আছে দেখো ফ্রাঙ্কফুর্ট স্কুলের সমালোচনামূলক ঐতিহ্য বা ক্রিটিক্যাল থিওরি এর মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে হারবার্ট মার্কুসের একমাত্রিক মানুষের ধারণাটি বিস্তারিত আলোচনা করো বা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে কি জিএইচ মিডের অন্তঃক্রিয়াশীলতার সত্রা বিকাশের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে গফম্যানের নাট্যতত্ত্ব বা ড্রামাটার্জি দৃষ্টিভঙ্গি উদাহরণসহ আলোচনা করো। এবং তারপরে 3 নম্বর ইউনিট থেকে দেখো ট্যালকট পার্সনের সামাজিক ক্রিয়ার ব্যবস্থা তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। তারপরে পরের প্রশ্ন আছে দেখো রিস্ক সোসাইটি মানে ঝুঁকি সমাজ, ঠিক আছে। রিস্ক সোসাইটি মানে উলরিস বেকের রিস্ক সোসাইটির ধারণাটি বিশ্লেষণ করো, আধুনিক সমাজ এর প্রাসঙ্গিকতা। পরের প্রশ্ন আছে যে দেখো পার্সেন্সের AGIL মডেলটি ব্যাখ্যা করো, কিভাবে এটি সমাজ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখে। তারপরে 4 নম্বর ইউনিট থেকে আছে দেখো পিটার এল বার্জার এবং থমাস ল্যাকম্যানের বাস্তবতার সামাজিক নির্মাণ তত্ত্বটি একটি বিশদ রূপরেখা দাও। নেক্সট আছে সমাজ কিভাবে একটি বস্তুনিষ্ঠ বাস্তবতা হিসাবে গড়ে ওঠে, প্রাতিষ্ঠানিকরণ এর প্রেক্ষিতে আলোচনা করো। পরের প্রশ্ন আছে সমাজ কিভাবে একটি বিষয়গত বাস্তবতা হিসাবে কাজ করে, সামাজিকরণের ভূমিকা বিশ্লেষণ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন, উত্তর ধ্রুপদী তত্ত্ব বলতে কী বোঝো। তারপরে কি আছে দেখো সমাজতত্ত্বে উত্তর ধ্রুপদী চিন্তাধারার প্রয়োজনীয়তা। তারপরে ইউনিট 2 থেকে হচ্ছে জিএইচ মিডের তত্ত্বে আই এবং মি এর ধারণা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন হচ্ছে গফম্যানের মতে সম্মুখ ভাগ এবং পশ্চাৎ ভাগ বলতে কী বোঝায়। ফ্রাঙ্কফুর্ট স্কুল কি, এর মূল লক্ষ্যগুলি কী ছিল, বাকিগুলো দেখতে পাচ্ছ। এবার 3 নম্বর ইউনিট থেকে ট্যালকট পার্সনের মতে সামাজিক ক্রিয়া কী। তারপরে দেখো পরের প্রশ্ন আছে উলরিস বেকের মতে ঝুঁকি বলতে কী বোঝো। তারপরে উলরিস বেক এর রিফ্লেক্সিভ মডার্নাইজেশন কি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ইউনিট 4 থেকে দেখো, ইউনিট 4 থেকে আছে কি বার্জার এবং ল্যাকম্যানের মতে প্রাতিষ্ঠানিকীকরণ কি। তারপরে বাস্তবতার সামাজিক নির্মাণ বলতে কি বোঝো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন প্রাথমিক সামাজিকরণ এবং গৌণ সামাজিকরণের মধ্যে পার্থক্য। বাকি প্রশ্নগুলো দেখো। এবারে 7 নম্বর যে তোমাদের পেপার আছে ডিএসসিসি 7 পেপার ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশন, এখানে তোমাদের ইউনিট 1 থেকে দেখো, ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন আছে সমাজতত্ত্ব কিভাবে ভারতীয় সমাজতত্ত্বের বিকাশকে প্রভাবিত করেছিল তা আলোচনা করো। তারপরে ভারতীয় সমাজতত্ত্বে কাঠামো ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট আছে ভারতীয় সমাজ অধ্যয়নে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতা ও প্রয়োগ আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে পরের প্রশ্ন ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে জিএস ঘুরের মতে জাত ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিপি মুখার্জির ঐতিহ্য ও আধুনিকতা সম্পর্কে মতামত বিশ্লেষণ করো। পরে আছে দেখো জাত ও জাতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য বিষয়ে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে ভারতের সমাজতাত্ত্বিক চিন্তাধারায় ডিপি মুখার্জির অবদান, এটা একটু দেখবে ভালো করে। বাকি প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। ইউনিট 3 থেকে দেখো ভারতীয় উপজাতিদের নিয়ে ভেরিয়ার এলউইনের মতামত বিশ্লেষণ করো। ভারতের সামাজিক পরিবর্তন ও গতিশীলতার বিষয়ে এমএন শ্রীনিবাসনের মতামত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে এমএন শ্রীনিবাস কিভাবে কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে ভারতীয় সমাজকে বুঝতে চেয়েছে
তা আলোচনা করো। তারপরে আছে সংস্কৃতায়ন। সংস্কৃতায়ন ও পাশ্চাত্যায়ন কিভাবে ভারতীয় সমাজে গতিশীলতা এনেছে শ্রীনিবাসনের তত্ত্ব অবলম্বনে আলোচনা করো। তারপরে আদিবাসী, এটা দেখে নাও তোমরা একটু। তারপর 4 নম্বর ইউনিট থেকে জাত ব্যবস্থা। জাত ব্যবস্থা ও লিঙ্গ সম্পর্কে লীলা দুবের মতামত বিস্তারিত আলোচনা করো। নেক্সট, সামাজিক পরিবর্তন সম্পর্কে যোগেন্দ্র সিং এর চিন্তাভাবনা ব্যাখ্যা করো। নেক্সট, পিতৃতন্ত্র ও জাত ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিষয়ে লীলা দুবের বিশ্লেষণ মূল্যায়ন করো। তারপরে আছে দেখো, তারপরে ভারতীয় ঐতিহ্যের আধুনিকীকরণ সম্পর্কে যোগেন্দ্র সিং এর তত্ত্বটি আলোচনা করো। বাকি তোমরা দেখো। 5 নম্বরের প্রশ্ন এবার দেখো, ইউনিট 1 থেকে থাকছে প্রথম প্রশ্ন, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট হচ্ছে ভারতীয় সমাজতত্ত্বে কাঠামো কিয়াবাদী দৃষ্টিভঙ্গি কি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভারতীয় সমাজ প্রসঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির সংক্ষেপে আলোচনা করো। বাকি প্রশ্ন দেখে নাও। এবং তারপরে ইউনিট 2 থেকে আছে জাত ব্যবস্থা সম্পর্কে জি.এস. ঘুরের ধারণা সংক্ষেপে লেখো। নেক্সট আছে জাত ও জাতি, ঠিক আছে, কাস্ট আর রেসের মধ্যে পার্থক্য, ঐতিহ্য সম্পর্কে ডিপি মুখার্জির ধারণা। বাকি প্রশ্ন দেখো। তারপরে 3 নম্বর ইউনিট থেকে আছে দেখো সংস্কৃতায়নের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রভাবশালী জাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে দেখো আদিবাসী উন্নয়নের বিষয়ে ভেরিয়ার এলুইনের সঙ্গে ঘুরের বিতর্কের মূল যুক্তিগুলি কী ছিল। তারপরে প্রশ্ন আছে দেখো পাশ্চাত্যায়ন সম্পর্কে এম.এন. শ্রীনিবাসনের ধারণা সংক্ষেপে লেখো। তারপরে 4 নম্বর ইউনিট থেকে আছে জাত ও লিঙ্গের সম্পর্ক বিষয়ে লীলা দুবের মূল বক্তব্য কী ছিল। নেক্সট হচ্ছে সামাজিক পরিবর্তন বিষয়ে যোগেন্দ্র সিং এর দৃষ্টিভঙ্গি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন হচ্ছে পিতৃতন্ত্র কিভাবে জাত ব্যবস্থাকে টিকিয়ে রাখে লীলা দুবের মতে। সামাজিক এই বাকি প্রশ্নগুলো তোমরা দেখো। তারপরে আমি 8 নম্বর পেপার যেটা আছে তোমাদের, ঠিক আছে, পপুলেশন অ্যান্ড সোসাইটি, এই পেপারটার সাজেশান আলোচনা করছি। ইউনিট 1 থেকে 15 নম্বরের প্রশ্ন প্রথমেই আছে যে ম্যালথাসের জনসংখ্যার তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। জনসংখ্যা সম্পর্কিত কার্ল মার্ক্সের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। তারপরে সমাজতত্ত্ব ও জনসংখ্যা তত্ত্বের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য বিশ্লেষণ করো। তারপরে বাকি প্রশ্ন দেখো। তারপরে হচ্ছে ইউনিট 2 থেকে আছে প্রথম প্রশ্ন, পরিযান কাকে বলে, পরিযানের ফলাফল ও প্রভাবগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে প্রজননের সাথে সংস্কৃতির সম্পর্ক কিভাবে যুক্ত তা বিস্তারিত ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন মৃত্যুহার বলতে কী বোঝো। মৃত্যুহার মূলত মানে মূল নির্ধারকগুলি বিস্তারিত আলোচনা করো। বাকি প্রশ্ন দেখো, এখানে এই পরিযান দিয়ে যে প্রশ্ন আছে এটাও গুরুত্বপূর্ণই প্রশ্ন। তারপরে দেখো, তারপর 3 নম্বর ইউনিট থেকে দেখো 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে সামাজিক উন্নয়নে জনসংখ্যা কিভাবে একটি সম্পদ হিসাবে কাজ করে তা আলোচনা করো। তারপরে সামাজিক উন্নয়নে জনসংখ্যা বৃদ্ধি কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করে তা বিশ্লেষণ করো। নেক্সট আছে জনসংখ্যা কি উন্নয়নের বাধা নাকি সম্পদ হিসাবে দেখা উচিত, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট, আধুনিক সমাজে নতুন প্রজনন প্রযুক্তির প্রভাব ও নৈতিক দিকগুলি ব্যাখ্যা করো। তারপরে দেখো বাকি প্রশ্ন দেখো। তারপরে 4 নম্বর ইউনিটে ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 এর মূল লক্ষ্য ও বৈশিষ্ট্য, জনসংখ্যা তাত্ত্বিক লাভ্যাংশ বলতে কী বোঝো, ভারতের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে দেখো ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করো। তারপর 5 নম্বরের প্রশ্ন হচ্ছে সমাজতত্ত্ব ও জনসংখ্যা তত্ত্বের সম্পর্ক। তারপরে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল সমালোচনাগুলি কী কী। তারপরে আছে জনসংখ্যা সঞ্চালন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো, কার্ল মার্ক্সের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য। তারপরে আছে দেখো পরিযানের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো, প্রজননের সাথে সংস্কৃতি কিভাবে সম্পর্কিত, পরিযানে
দেখো পুশ এবং পুল ফ্যাক্টর বলতে কি বোঝো। দেখো পরের প্রশ্ন 3 নম্বর ইউনিট, ঠিক আছে। বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।